বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস, বিশেষ অতিথি বিচারপতি রাজিক আল জলিল, উনি সেকেন্ড জেনারেশন জাস্টিস। ওনার ফাদারের সম্বন্ধে আমি বলবো, আমরা এসে পেয়েছি। আরও আছেন জনাব সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নুল আবেদিন, যার কাছে আমিও জুনিয়র হিসাবে কিছু কাজ শিখেছি আমাদের সময়ে। জনাব বদরুদ্দোজা বাদল, আমরা যখন বারে আসি তখন বদরুদ্দোজা বাদল সাহেব এই ব্যারিস্টারি করতে লন্ডনে ছিলেন। কিছুদিন পরে একদিন আসলেন, এসে আমার সাথে পরিচয় হলো তখন। এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অন্যান্য এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। সবাই উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাই বলার পরে আমার তেমন কিছু বলার নেই। কিছু কথা লিখে এনেছিলাম, তাও দেখি সবাই বলে ফেলেছেন। দুটো একটা কথা আমি বলতে চাই। আমার বদনাম শুনেছেন, বকাঝকা করি। আসলে আমি এই প্রতিষ্ঠানকে ওন করি, এখনও করি, তখন যখন এসেছি তখনও। আমি একটা কথা সবসময় বলি, আমি তোমাদেরই লোক। এই বারের বারান্দা আমাকে যে সম্মান দিয়েছে, আমাকে যেভাবে প্রতিষ্ঠিত করেছে, আমি সারা জীবন এই বারের কাছে কৃতজ্ঞ। আপনাদের মতো হাঁটি হাঁটি পা করে কোথাও কোনো চাকরি করিনি, এসে এই প্রতিষ্ঠানে জয়েন করি। শুরু করেছিলাম ঢাকা বারে, এসেছি এইখানে। আমাদের সময় কিন্তু আপনাদের মতো এত পরীক্ষা দিতে হতো না। 2 বছর হয়ে গেলে 5টা করে কেস, সিভিলে 5টা, ক্রিমিনালের 5টা কেস জমা দিলে বার কাউন্সিলে আমাদের সনদ দিয়ে দিত সুপ্রিম কোর্টের। তারপরে বার অ্যাসোসিয়েশনের একটু ভাইবা বোর্ডের সামনে যাওয়া লাগতো। একটা বোর্ড বসতেন সভাপতিকে নিয়ে, সেখানে জয়নুল আবেদিন স্যার ছিলেন। আমাকে রফিক রহমান সাহেব বললেন, তাও দিদেন প্রেসিডেন্ট, বললেন যে যাও একটু মেম্বার হয়ে আমাকে উদ্ধার করো। এই হচ্ছে আমাদের অবস্থা। আপনাদের মতো এত কষ্ট করি নাই আমরা সুপ্রিম কোর্টের হতে। যাই হোক, এইভাবেই চললাম। সিনিয়র ছিলেন আব্দুর রহমান বিশ্বাস সাহেব, এক সময়ের স্পিকার, পরবর্তীতে রাষ্ট্রপতি। ওনার কাছ থেকে কিছু শেখার সুযোগ হলো। তারপরে বারের বারান্দায়, তারপরে আমাদের জয়নুল আবেদিন স্যারের কথা আমি বললাম, ওনার কাছ থেকে এরকমভাবে সব সময় বিশেষ করে বেশি ফলো করতাম। সত্যি কথা বলতে, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেবের সিনিয়র, উনি যখন জজ কোর্টে যেতেন, সাধারণত ওনারা একদিন যেতেন শনিবারে। আমি আমার চেম্বারের কাজ টাজ রেখে আমি দৌড় দিতাম, ওনারে দেখে ওনার পেছন পেছন দৌড় দিতাম। খন্দকার মাহবুবউদ্দিন সাহেবের এত সুন্দর প্লেসমেন্ট, আপনারা যে কি মিস করেছেন এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। ওনারা যেভাবে কথা বলতেন কোর্টের কাছে, যেভাবে প্লেস করতেন, এই প্লেসমেন্টটাই ছিল একটা দেখার মতো। দ্যাট ওয়াজ অ্যান আর্ট। এই আর্টটাই হচ্ছে অ্যাডভোকেসি। অনেকে অনেক আইন জানেন, যে কথা অনেকেই বলেছেন, কিন্তু অ্যাডভোকেসি একটা আলাদা জিনিস। এইটা আপনাদেরকে রপ্ত করতে হবে, চেষ্টা করবেন। সবসময় একটা কথা আমি অনুরোধ করি, কোনো সময় কোনো জায়গায় আড্ডার চাইতে কোর্ট যতক্ষণ চলে, যে কোর্টে পারেন সেই কোর্টে একটা খাতা নিয়ে যেয়ে বসে যাবেন, দেখবেন অনেক কিছু শিখতে পেরেছেন। বার এবং বেঞ্চের যে কথাগুলো হয়, সিনিয়ররা যেভাবে কথাবার্তা বলেন বা যেভাবে একটা কেস প্লেস করেন, এইটাই আপনাদের শিক্ষণীয় বিষয়। সারাদিন আমরা বক্তৃতা দিলে হবে না, কোর্টের মধ্যে বসে থাকবেন। আমাদের করিম ভাই ছিল, আমাদের এনরা সবাই চেনেন, করিম ভাই আমাদের বারের একজন স্টাফ। একদিন আমি আমার সিনিয়রের চেম্বারের ভিতরে বসে গল্প শুনতেছি, আমাকে আস্তে করে ডাক দিলেন, বাইরে নিয়ে বললেন, এখানে বসে আছেন কেন? আমি অন্যদের দেখেছি কোর্টে যান, এজলাসে যেয়ে বসে থাকেন, খাতা নিয়ে যান, নোট করবেন। সত্যি এটা খুব উপকারী। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা কোর্টে যাবেন, বার এবং বেঞ্চের যে কথাবার্তা এইগুলো শুনবেন, এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় থাকে। আরেকটা ব্যাপার, যেটা যে কোনো মামলা আপনাদের হাতে আসুক, আমার একটা লিখিত বক্তৃতা আছে, ওটা আর পড়ছি না, আপনাদের অনেকক্ষণ ধরে বক্তৃতা শুনছেন, ভালো লাগবে না। যে কোনো মামলায় যখনই ব্রিফটা হাতে পাবেন, ফ্যাক্টসটার মাস্টারি অর্জন করবেন। মাস্টারি ওভার ফ্যাক্টস যদি হয়ে যায়, দেখবেন আপনার আইনটা এমনিই চলে আসছে। আইনটা দেখে নেবেন। যেমন 498-এ করেন, অনেক সময় অনেককে জিজ্ঞেস করছি যে এই সেকশনে কি আছে, বলতে পারেন না। যখনই যে সেকশনের কেস পাবেন, তখনই সেকশনটা খুলে নেবেন, একবার দেখে যাবেন, দেখবেন ভালো লাগছে, কোর্টে জবাব দিতে পারছেন। কি আছে এতে, কত দিনের সাজা, কতটুকু হওয়া যায়,
সবটাই একবারে ওই একটা কেস দিয়ে আপনার ওই জিনিসটা শেখা হয়ে যাবে। আর প্রত্যেকটা কেসের মোশনে খুব বারবার করে অনুরোধ করব, ফাইনাল টাইপের পরে রিভিশন না দিয়ে এফিডেভিটে পাঠাবেন না, কারণ ওর মধ্যে ভুল থেকে যায়। রিভিশন করে আপনি স্যাটিসফাইড হলে এফিডেভিটে পাঠাবেন। আর আমার ব্রাদার অনেকেই বলেছেন যে এফিডেভিটের পরে কিন্তু এটা আর আপনাদের কাগজ না, এটা কোর্টের কাগজ। তখন যদি কোনো রকম হাত দিতে ইচ্ছা করে, কোনো কারেকশন করতে ইচ্ছা করে, কোর্টের কাছে যাবেন, পারমিশন নেবেন, নেওয়ার পরে কারেকশন করবেন এবং পাশে মার্জিনে লিখবেন উইথ লিভ অফ দি কোর্ট, অনারেবল কোর্ট বলে নিচে নাম সই করবেন। এই কথাটা কিন্তু খুব মনে রাখবেন, কারণ যদি কোনো লাইন কেটে ফেলেন আর সেখানে কিছু ইনসার্ট করেন, এটা কিন্তু ক্রাইম। আপনাকে এই জন্যই বার কাউন্সিলে পাঠাতে পারেন, লর্ডশিপরা আপনাকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। ভুল করেও কোনো সময় কোর্টের পারমিশন ছাড়াই, ক্লার্করা কিন্তু অনেক সময় বুদ্ধি দেয়, সাহেব কেটে বসায় দেন। খুব সাবধান এই জায়গায়। যখনই এফিডেভিট হয়ে গেলে একটা কলমই ধরবেন না উইদাউট পারমিশন অফ দি কোর্ট। আপনি যদি পারমিশন চেয়ে, অনেক সময় আছে আমরা বলি পেজটা চেঞ্জ করে দেন, এরকমও আছে, কিন্তু উইদাউট পারমিশনে আপনারা কোনো ইসে হাত দেবেন না পিটিশনে। এটা সবসময়ের জন্য মনে রাখবেন। আর নোটটা করবেন, এই যে কাগজ আছে এই হাফ মার্জিন করে এই সাইডে নোটটা লিখে নেবেন, আপনার ছোট্ট করে নোটগুলো লিখে নেবেন। জমিনুদ্দিন সরকার সাহেবের যে সিনিয়র ব্রিফ করালের নিয়ম ছিল কি জানেন? আমি আমার নোট করে দেব, তারপরে আবার দুটো সাদা কাগজ লাগিয়ে দেবো ওর উপরে, উনি আবার তারপরে নোট করবেন। সুতরাং নোট কিন্তু খুব দরকার। কোর্টে যে পাতা উল্টায় বলা, দিস ইজ ব্যাড। কোনো কোর্ট এইটা পছন্দ করবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, যখনই সিনিয়রকে অ্যাসিস্ট করবেন, সিনিয়রের সাথে যখন অ্যাসিস্ট করবেন, এটা হচ্ছে গুরুবিদ্যা। সুতরাং এখানে অনেক কিছু শেখার আছে। সিনিয়রকে যখন অ্যাসিস্ট করবেন, তখন দয়া করে বলবেন, স্যার আমি একটা কপি দেন। তাহলে ওই কপিটা বাসায় নিয়ে যাবেন, রাত্রে স্টাডি করবেন, দেখবেন অনেক কিছু বের করতে পারছেন আপনি, সিনিয়রকে অ্যাসিস্টও করতে পারছেন পুরোপুরি। আর যেটা বলতেছেন সবাই যে ডোন্ট রান আফটার মানি, আসলেই তাই। পয়সা এক সময় আসে, কিন্তু তখন মনে হয় যদি আরেকটু ভালো করে শিখতাম। আর সিনিয়রদের প্রতি খুব রেসপেক্টফুল অলওয়েজ। একদিনের যিনি সিনিয়র তাকে স্যার বলবেন। এই প্রফেশনে আমরা তাই করেছি। আমাদের সময়ে আবার আমরা যখন একটু এগিয়ে গেছি, আমাদেরকেও স্যার বলেছে। সুতরাং একদিনের সিনিয়রকে দেখলে স্যার আপনি আগে যান, আপনি আগে মেনশন করেন, আমি পিছনে আছি। দেখবেন এই কার্টিসি শো করলে কোনো কিছু ক্ষতি হবে না, বরঞ্চ আপনি জীবনে অনেক কিছু পাবেন। এই সিনিয়ররাই আমি একদিন কোর্টে মুভ করছি, একটা মোশনে সিভিলে, জাস্টিস বি কে দাস খুব নাম করা সিভিল লয়ার ছিলেন, পরে বিচারপতি হলেন। পেছন থেকে আমি উনি প্রশ্ন করছেন, আমি তো দিতে পারছি না। পিছন থেকে সিনিয়র কামরুল হক সিদ্দিকী সাহেবের নাম শুনবেন, এখন দেখবেন এখানে বলবে কামরুল হক সিদ্দিকী খুবই সিনিয়র লয়ার। উনি এসে পিঠের ব্রাস্তি করে হাত দিলেন, দিয়ে বললেন বলো এই যে বলো। সুতরাং এই যে সম্মান দেখালেন না, সিনিয়ররা এইভাবে এসে অতি আদরের সাথে আপনার ওই বিপদের মুহূর্তে পার করে নিয়ে যাবেন। সবসময় এটা খেয়াল করবেন। সিনিয়র যাচ্ছেন, একটু সাইড দিলেন, কিছু হয় না, কিন্তু ওই সাইডটা ওনারা মনে রাখেন। কোনো এক সময় দেখবেন ওই সিনিয়রের। মওদুদ আহমেদ সাহেবের একটা গল্প বলি। আমাদের অ্যাডভোকেট কিবরিয়া সাহেব আছেন, এই কত নম্বর রুমে যেন এখন বসেন, নিচতলায়। উনি কোনো এক কোর্টে যে কোর্টের সাথে ওনার একটু হটটক হলো। মওদুদ আহমেদ সাহেব দাঁড়িয়ে মাপ চেলেন, মাই লর্ড। বাইরে এসে বললেন, কিবরিয়া কোর্টের সাথে ঝগড়া করো কেন? আমি কি না ছিলাম? আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ল মিনিস্টার ছিলাম, আমি এই দেশের সব রকম পোস্ট হোল্ড করছি, কিন্তু কোর্টের সাথে কোনো সময় ঝগড়া করি? নট দ্যাট। উনি মাপতে নিয়ে আসে। এগুলো শিখতে হবে, নর্মস এটিকেট এখানেই শিখতে হবে। আপনার ব্যবহারে, আপনার চলাফেরায় যেন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী বলে আপনাকে মনে হয়। রাস্তা দিয়ে যাবেন, অনেকেই দেখি ব্যান্ড পরে যান। আমাদের একজন ব্রাদার ছিলেন, উনি যখন লয়ার ছিলেন, রাত 9টার সময় মিটিংয়ে উনি ব্যান্ড পরে আছেন। ওনাকে কেউ ব্যান্ড খোলাইতে পারতো না। ডোন্ট ডু দিস। এই ব্যান্ডটা শুধু এই কোর্টের মধ্যে, যতক্ষণ কোর্টে থাকবেন, হয়ে গেল ব্যান্ডটা খুলে ফেলেন। আপনারা ইসে আসেন, বাসে ঝুলে আসেন, একটা ব্যান্ড পরা, হলুদ একটা শার্ট পরা, সঙ্গে একটা ব্যান্ড পরে আসেন, কেমন দেখায় বলেন? একটু নর্মস বাড়ান, একটু নিজেদের স্মার্টনেস বাড়ান, দেখবেন আপনাকেও মানুষ সম্মান দেখাচ্ছে।
রিক্সা উঠে যদি রিক্সাওয়ালার সাথে ভাড়া দেওয়ার সময় মারামারি করেন, তা কেমন দেখাবে? বরঞ্চ আগে দুটো কথা বেশি বলেন যে বাবা এত টাকা দিব, আর নয়তো যা চাই তাই দিয়ে নেমে চলে যান। অনেককে দেখি রাইডারে আসে মোটর সাইকেলে, ব্যান্ড উঠতেছে, দরকার কি ব্যান্ডটা পরা? ব্যান্ডটা তো কোটে এসেই পরা যায়, দেখানোর দরকার নেই। কিন্তু আপনার চলায় বলায় যেন সবাই বুঝে যে না, আপনি এরকম একটা মহান পেশার সঙ্গে আছেন। আর যেটা বলছিলাম যে নোট করবেন সব কিছুতেই, আর একটা ব্যাপার খুব খেয়াল করবেন, এটা হচ্ছে আপনার কস্ট টাইটেল প্রেয়ার পোর্শন। প্রেয়ার পোর্শনে যদি ভুল থাকে তাহলে কিন্তু রুল হবে ওইভাবে, আপনি পরবর্তীতে ফাইনাল রিলিফ দেওয়ার সময় আর ওইটা কিন্তু কভার করা যাবে না। এটা সবসময় খেয়াল। আপনি যদি অ্যাপিলেট ডিভিশনে আসেন দেখবেন প্রায় সময় ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব বলবে আপনি তো রুল নিয়েছিলেন এইভাবে, পরে যে আপনার দিল ডাইরেকশনটা এরকম, আপনি তো ডাইরেকশন চাননি। উনি প্রায় এই জিনিসটা বলেন, আমি এই করে খেয়াল করি ওনাকে, সেই জন্য সবসময় এটা খেয়াল করবেন। আর আমাদের সময় কিন্তু আমরা একটা কাজ করতাম, সকালবেলা আসতাম 9টার সময়। অ্যাপিলেট ডিভিশনে ঢোকার খুব ভয় ছিল তখন, জাস্টিস মোস্তফা কামাল সাহেব ছিলেন, MH রহমান সাহেব ছিলেন, খুব বকাঝকা করতেন, ভয়তে ভয়তে যে চুপ করে পেছনে বসতাম। কিন্তু ওখান থেকে যেসব কথা শিখেছি এখন এই বয়সে এসে অনেক কিছু কাজে দেয়। কার কোন কথা কোন কাজে লাগবে, কোন কেসে লাগাবেন, এটা ডিপেন্ড করে। সেই জন্য সবসময় কোর্ট ফলো করবেন, কোর্টে যাওয়ার চেষ্টা করবেন। আর একটা ব্যাপারে বলি, যেটা একটা বললাম, আর এই গ্রাউন্ডস, আজকাল গ্রাউন্ডস লেখেন, আমার সিনিয়ররাও আছেন এখানে, ওনারা আমাদের শেখায়নি, কিন্তু আপনারা এখন লেখেন কোত্থেকে জানি না, কয়েকটা সিম্পল সেন্টেন্স দিয়ে লেখেন, নট দ্যাট। গ্রাউন্ডস লিখতে হবে একটা কম্পাউন্ড সেন্টেন্সে, গ্রাউন্ডস ফর দ্যাট দিয়ে শুরু হয়, একটা সেন্টেন্সেই একটা সেন্টেন্স দিয়ে শেষ হবে। এটা সবসময় খেয়াল রাখবেন, এই সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা কোন সময় গ্রাউন্ডস, আপনারা একটু পুরোনো ড্রাফট দেখলেই পাবেন যে সবগুলো কম্পাউন্ড সেন্টেন্সে লেখা হয়েছে। এগুলো আস্তে আস্তে শিখবেন, সময় নিবে, একদিনে শেখা যাবে না এইভাবে। আর একটা ব্যাপারে খুব খেয়াল রাখবেন, কোর্টে আছেন, কেউ নাই কোর্টে, আপনার মেনশন হয়ে গেল, আপনারা তখন মেনশন করবেন, তার বেশি কিছু করতে পারবেন না, টাইম চাইবেন, পেছনে তাকিয়ে দেখলেন কেউ নাই, কোর্ট ছেড়ে যাবেন না, জজ সাহেবকে একা রেখে যাবেন না। এটা আমাদের লেসন ছিল। বসে থাকবেন, যদি কেউ ঢুকে তখন বেরোবেন, অথবা পারমিশন চাইবেন, মাই লর্ড কেউ তো নাই, আমি কি যাব, আমার অন্য জায়গায় যদি কাজ না থাকে চুপ করে বসে থাকবেন। এটার যে রিটার্ন এখন বলবো না, যখন লয়ার হবেন তখন বুঝতে পারবেন, যখন একটু সিনিয়র হবেন তখন বুঝতে পারবেন কীভাবে এইটাকে মূল্যায়ন করা হয়। আর এমনি আর কিছু তেমন কিছু বলার নেই। আমার সম্বন্ধে অনেকে অনেক কিছু বলছে, ওরা একটু বেশি বলে, বকাবকি করছে, এটা নিঃসন্দেহে বকাবকি করছে ওই কারণেই যে আমি এই প্রতিষ্ঠানটাকে ওন করি, এই জন্য বকাবকি করি, যে আপনাদের ইজ্জত হলে আমারও ইজ্জত বাড়বে, সেইটা মনে করে। এই যে যেমন এই যে অ্যাডভোকেট সাহেব সামনে বসে আছেন, ওনাকে দেখাই বলছি, উনি ওই টুপিটা পরছে, আমার কোট হলে আমি ওনাকে অ্যালাউ করতাম না, আমি বলতাম একটা সাদা টুপি পরে আসবেন, তার কারণ ড্রেসের সাথে মানাতে হবে, আমাকে স্মার্ট হতে হবে, স্মার্ট লইয়া। হয়তো উনি সুন্নত লেবাজে আসছেন, ওই টুপি পরলেও সুন্নতি লেবাজেই হবে, কিন্তু ড্রেসটার দিকে অনেকে চুলে অর্ধেক লাল অর্ধেক কালো রং করে আসেন, নেভার ডুই, ওটা পার্কে বেড়ানোর জন্যে, পার্কে যখন যাবেন ওইভাবে ড্রেস আপ করে যাবেন। এটা দিস ইজ নট পার্ক। মোস্ট ফর্মাল জায়গা হচ্ছে কোর্ট। কোর্টকে কোর্টের জায়গায় রাখবেন, নিজের প্রফেশনকে প্রফেশনের জায়গায় রাখবেন, ক্লায়েন্টের দোস্ত হবেন না, ঘাড়ে হাত দেবেন না, ডিস্টেন্স মেনটেন করবেন, তবে খুব হার্ড হবেন না, রুড হবেন না, কারণ তারা আসে বিপদে পড়ে। আপনি যখন গাউনটা গায়ে দিয়ে কোর্টে যান, আপনার ক্লায়েন্ট বোঝে যে আমাকে সাপোর্ট করার জন্য একটা লোক আছে, সে কিন্তু তখন আস্তে করে টেনশনটা ছেড়ে দেয়। আপনাকে ওকালতনামা দিয়ে বাড়ি যেয়ে ঘুমাচ্ছে, আর আপনি সারা রাত জেগে আছেন। দিস ইজ দ্য প্রফেশন। অন্যের দায়িত্ব নিয়ে আপনাদের সারাদিন কাজ করতে হবে। সেই জন্যে আমার অনুরোধ, খুব হার্ডি হবেন। আর একটা ব্যাপার, ইংরেজিতে দেখা যায় যে অনেকের অনেক সমস্যা, আমি অনুরোধ করব, এখন ইংলিশ মিডিয়ামের অনেক ছেলে পেলে আসছে, তাদেরকে দরকার 2 মাস 3 মাস তাদের একজনকে বাসায় নিয়ে কিছু টাকা দিয়ে একটু ট্রেনিং নিয়ে নেন, দেখেন চালু হয়ে যাবে।
এত কঠিন কিছু না, আমরা সবাই ম্যাচিওর, এখন সব কিছু ধরতে সুবিধা হয়, হয়তো সামান্য কিছু ভুল হচ্ছে বা কোথাও কোনো হচ্ছে, এই কানেকশন তো করাই যায়, লজ্জা পাওয়ার কিছু নেই, শেখার কোনো বয়স নেই, সব বয়সেই শেখা যায়। আর জাস্টিস রাজি কালজাদের সম্বন্ধে বলছিলাম, ওনার ফাদার যখন জাস্টিস ছিলেন, আমরা তখন নতুন এসেছি, তো 7 নম্বর কোর্টে বসতেন, যে দাঁড়া যদি কোনো ম্যাটার নিয়ে দাঁড়াতাম, ইয়েস বলে মুখের দিক তাকাতেন, তাকায় যখন বুঝতেন জুনিয়র, আর একটা কথা বলা যেত না, পুরাটাই নিজের পিটিশন উল্টায় দেখে টেক ইউর সিট এই করতেন, বিওকে ডিকটেশন দিয়ে দিতেন। তাইতে বলি যে সেকেন্ড জেনারেশন জাজ তো অনেক কিছু পাবেন, আসলে হি ইজ ডুইং ইন দ্যাট ওয়ে। আমার আর কিছু বলার তেমন নেই, আপনাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি, ভালো থাকবেন, ভালোভাবে প্রফেশনটা করবেন, এইটুকু অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।